নমস্কার, শুভ সকাল। আর এই শুভ সকালকে কাজে লাগিয়ে আজকে আমরা একটি অন্যতম ভিডিও তৈরি করতে চলেছি, যে ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের ভীষণ পরিমাণে কাজে লাগবে এই কারণে, কারণ তোমাদের বাংলার দ্বিতীয় পাঠের যে বইটি আছে ভাষাতত্ত্ব, সেই ভাষাতত্ত্বর ইতিহাসে চতুর্থ সেমিস্টারে চতুর্থ অধ্যায়ে, যেটি তোমাদের পাঠ্য বাঙালির চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা। আর এই টপিক থেকে, এই বাংলার চিত্রকলার ইতিহাস থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নপত্র এবং 5 নম্বরের প্রশ্নপত্র থাকবে, যা জানা গেছে। আর এই চিত্রকলার ইতিহাস থেকে একটি অন্যতম প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। আর সেই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তো আসি আজকে আমরা যে আলোচ্য বিষয়ের মধ্যে। আর আলোচ্য বিষয়ের যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটি হলো বাংলার চিত্রকলার জগতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এই চিত্রকলার ইতিহাস থেকে কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা প্রবল। আর আসার সম্ভাবনা প্রবল বলেই আমরা এই ভিডিওটা তৈরি করতে উদ্যোগী হয়েছি। তো আলোচনার শুরুতেই আমরা বলে রাখি, অবনীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক বাংলার চিত্রকলার জনক বলা হয়। এই লাইনটাই তোমরা মনে রাখবে। আর এই লাইনটা, অর্থাৎ এই বাক্য দিয়ে আমরা আজকে গোটা ভিডিওটা আমরা সাজাবো। কি সেই বাক্যটি হলো, অবনীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক বাংলার চিত্রকলার জনক বলা হয়। আর সেখানে আমরা দেখি, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের সময়কালটা হলো 1871 থেকে 1951 সাল। 1871 থেকে 1951 সাল, যে সময়কালটি কিছুটাই ব্রিটিশদের অধীনে ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এই অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন আধুনিক চিত্রকলার পুরোধা এবং পথ প্রদর্শক। শুধু তাই নয়, নব্যবঙ্গীয় চিত্ররীতি বা বেঙ্গল স্কুল অফ আর্টের জনক। এর পাশাপাশি অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলার চিত্রকলার এক নতুন রূপ লাভ করে, যেখানে উপনিবেশিক প্রভাব থেকে মুক্তি পেয়ে বাংলার চিত্রকলা একটা নিজস্ব সক্রিয়তা লাভ করে। আমরা কিন্তু এই প্রথম ভূমিকাতেই গোটা বিষয়টা কিন্তু আমরা আলোচনা করে দিলাম। তোমরা এইবার বিস্তারিত আমরা আলোচনা করে দেবো, একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করি তোমাদের আর পড়তে হবে না, তোমাদের তৈরি হয়ে যাবে শুধু এই ভিডিওটা একবার শুনলেই। আর বাংলার চিত্রকলাকে উপনিবেশিক প্রভাব থেকে মুক্ত করে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তন করলেন নতুন শিল্পরীতির। এটা একটা পয়েন্ট, নতুন শিল্পরীতি, যেখানে শুধুমাত্র পশ্চিমী অন্ধ অনুকরণ নয়। আর এই অন্ধ অনুকরণ থেকে পশ্চিমী শিল্পরীতির, অর্থাৎ চিত্রকলার যে অন্ধ অনুকরণ রীতি, তিনি পরিপূর্ণভাবে বর্জন করে ভারতীয় চিত্রকলাকে একটা নতুন রূপ দেন। আসলে অবনীন্দ্রনাথ ঠাকুরের লক্ষ্য ছিল যে এই পশ্চিমী অনুকরণ রীতিকে বর্জন করে নতুন কিছু সৃষ্টি করা। আর এই সৃষ্টি করতে তিনি তৎকালীন ব্রিটিশ শিল্প প্রশাসক ও শিল্পতাত্ত্বিক ইভি হ্যাভেলের সঙ্গে যৌথভাবে কাজ করে ভারতীয় চিত্রকলাকে একটা নবতম রূপ তিনি দান করলেন। আর এই দান করার ফলে ভারতীয় চিত্রকলার একটা নতুন যুগের আবির্ভাব হয়, যা পরবর্তীকালে কি হলো, বেঙ্গল স্কুল অফ আর্ট নামে পরিচিত। আর সেখানে আমরা দেখি অবনীন্দ্রনাথ ঠাকুর গোটা চিত্রকলার মধ্যে একটা স্বদেশী মনোভাব তিনি প্রকাশ করলেন।
অর্থাৎ তার চিত্রকলার মধ্যে একটা স্বদেশী ভাবনা প্রতিটি চিত্রকলার ক্ষেত্রে প্রকাশ ঘটে, যেখানে স্বদেশী আন্দোলনের সময় শিল্পকে জাতীয়তাবোধের বাহন হিসাবে তিনি ব্যবহার করলেন। আর এই জায়গায় আমরা দেখি ভারত মাতা চিত্র ছিল তার অন্যতম সৃষ্টি বা শিল্পকলা। আসলে 1905 সালে তার আঁকা বিখ্যাত ছবি বঙ্গমাতা, এই বঙ্গমাতা চিত্রটি পরবর্তীকালে ভারত মাতা নামে পরিচিত হয়। আর যে চিত্রটি একাধারে জাতীয় প্রতীক এবং আধ্যাত্মিক মূল্যবোধ সেই চিত্রের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ একদিকে জাতীয়তা, অন্যদিকে মূল্যবোধের সমন্বয় তিনি এই ভারত মাতার চিত্রের মধ্যে তিনি তুলে ধরলেন। আর জাতীয়তা এবং মূল্যবোধ মিলে মিশে যৌথভাবে তৈরি হলো কি দেশাত্মবোধ। কারণ আমরা আলোচনা শুরুতে বলছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের সময়টা ছিল, প্রায় সব সময়টা নয়, জীবনের বেশিরভাগ সময় ছিল ব্রিটিশ শাসন। আর ব্রিটিশ শাসন থেকে ভারতীয় চিত্রকলাকে মুক্ত করাই ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কাজ। আর সেই কাজের মধ্যে তিনি তুলে ধরলেন কি দেশাত্মবোধ। প্রত্যেকটা চিত্রের মধ্যে তিনি জাতীয়তাবোধ, মূল্যবোধ এবং দেশাত্মবোধ, সর্বোপরি দেশাত্মবোধ তিনি সেখানে গড়ে তুললেন। আসলে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি চিত্রকলা ছিল ঐতিহ্য ভিত্তিক বিষয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি চিত্রকলা ছিল ঐতিহ্য ভিত্তিক বিষয়। সেই কারণে তার চিত্রের মধ্যে যেমন পৌরাণিক স্পর্শ পাই, তেমনি পাই ঐতিহাসিক পরশ। আর পৌরাণিক স্পর্শের মধ্যে তার অন্যতম ছিল কৃষ্ণলীলা সিরিজ, কচ ও দেবযানীর কাহিনী। আর পাশাপাশি ঐতিহাসিক ঘটনার মধ্যে দেখি আমরা শাহজাহানের মৃত্যু, শাহজাহানের রানী এবং ভারতীয় জীবনভিত্তিক বিষয়কে তিনি এই চিত্রকলার মধ্যে, অর্থাৎ ঐতিহাসিক চিত্রকলার মধ্যে তিনি প্রাধান্য দিলেন। আর এই প্রাধান্য দেওয়ার ফলে সৃষ্টি হলো নতুন আঙ্গিক, নতুন পদ্ধতির উদ্ভাবন। আসলে এই জায়গায় দাঁড়িয়ে এই নতুন পদ্ধতির উদ্ভাবন এবং নতুন আঙ্গিকের ক্ষেত্রে তিনি নতুন একটি জিনিস তিনি সৃষ্টি করলেন, যেটি হলো ওয়াশ পদ্ধতি। ঐতিহ্যবাহী জল রঙের ওয়াশ পদ্ধতি। এই পদ্ধতিতে হালকা জল রঙের মাধ্যমে বারে বারে চিত্রকলার মধ্যে তিনি কিন্তু তুলে ধরেছেন দেশাত্মবোধ। আর সেই দেশাত্মবোধ এই জল রঙের মধ্যে তিনি তুলে ধরার মধ্যে দিয়ে তিনি কি করলেন, জাপানি শিল্পী ও কাকুজোরের সান্নিধ্যে এসে জাপানি ওয়াশ রীতির পদ্ধতি তিনি ভারতীয় চিত্রকলার ক্ষেত্রে তিনি প্রাধান্য দিলেন। অর্থাৎ এখানে তিনি ব্যবহার করার ফলে গোটা ভারতীয় শিল্প জগতে, চিত্রকলার জগতে একদম ভিন্ন নতুন ধর্মী একটা পদ্ধতি, নতুন আঙ্গিক তিনি উদ্ভাবন করলেন। যে উদ্ভাবনের মধ্যে আমরা দেখলাম তৈরি হলো কি শিষ্য গোষ্ঠী ও চিত্রকলা। আমরা জানি অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম থেকেই তিনি যখন চিত্রকলার জগতে তিনি প্রবেশ করলেন, সেখান থেকে তিনি কিন্তু একটা নতুন পদ্ধতি, নতুন আঙ্গিক উদ্ভাবন করার চেষ্টায় তিনি মেতেছিলেন। আর এই মেতে ওঠার কারণে অসংখ্য শিষ্য তার সৃষ্টি হয়, আর তার ফলেই তৈরি হলো শিষ্য গোষ্ঠী। আর তাদের মধ্যে, এই শিষ্য গোষ্ঠীর মধ্যে দেখা দিল অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব। আসলে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র একজন চিত্রশিল্পী ছিলেন না, তিনি কেবলমাত্র যেমন চিত্রকলা শিল্পী ছিলেন না, তেমনি শুধুমাত্র শিল্পী ছিলেন না শিশু সাহিত্যিক।
একাধারে একই সাথে তিনি ভিন্ন ভিন্ন পদক্ষেপে ভিন্ন ভিন্ন নতুন কিছু সৃষ্টিতে তিনি নতুন আঙ্গিককে নতুন পদ্ধতি তিনি উদ্ভাবন করলেন, যার ফলে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে নন্দলাল বসু, অসিত কুমার মজুমদারের মতো বহু কৃতি শিষ্য কিন্তু তার হাত ধরেই তৈরি হলো। আর তারা অবনীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে অবনীন্দ্রনাথের যে সৃষ্টি, সেই সৃষ্টির পথকে আরও অনেকটা দূরে তারা নিয়ে যেতে পারল। শুধু তাই নয়, এই এই শিষ্যগোষ্ঠীর হাত ধরে, অবনীন্দ্রনাথের এই শিষ্যগোষ্ঠীর হাত ধরে তার চিত্রকলা অনেকটা পথ পাড়ি দিল। আর এখানে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার চিত্রকলার জগতের অনন্যতা। এবার আমরা শেষ করব এইভাবে। পরিশেষে আমরা বলতে পারি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে আমরা সৃজন ক্ষমতা অর্থাৎ সৃজনী ক্ষমতা আমরা দেখলাম, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আর এই প্রশংসাকে তিনি পাথেয় করে ভারতীয় চিত্রকলাকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য একটা গুরু দায়িত্ব তিনি পালন করলেন। আর সেই কারণে এই অবনীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়, যে বাক্য দিয়ে আমরা শুরু করেছিলাম। শুধু তাই নয়, এই চিত্রকলার বাইরেও অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষাবিদ। আসলে এই অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আর বহু প্রতিভার অধিকারী হওয়ার কারণে তিনি এই শিশুদের কাছে তিনি অনন্য শিল্পী হয়ে নিজের বিস্তরের জায়গা করে নিলেন। ঠিক এইভাবে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার চিত্রকলার জগতের যে অবদান, ঠিক এইভাবে লিখবে। আমরা সম্ভব হলে আমাদের যে শেষেরকবিতাblog.com যে চ্যানেলটা আছে, ওয়েবসাইটটা আছে, সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। তোমরা সেখান থেকে নোটটা সংগ্রহ করতে পারো। তো আশা করি কিছুটা তোমাদের তৈরি করে দিতে পেরেছি। পারলে অবশ্যই আমাদের সাথে তোমরা থেকো, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা একটু প্রেস করে রেখো, যাতে করে আমরা আমাদের প্রথম যে ভিডিওটি তোমার কাছে প্রথমে আমরা পৌঁছে দিতে পারি। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে আমরা কথা দিলাম, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন কথা দিয়ে কথা রাখে। কিন্তু আমরা অনেকেই আছি যে কেউ কথা রাখে না। আর আমি শেষের কবিতার একজন সদস্য হয়ে, শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে আমি বলছি, আমরা তোমাদের কথা রাখব। এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি তোমাদের দিয়ে রাখলাম। নমস্কার।